সুপ্রিয় ভাই বোন আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ স্যার। সবাই কেমন আছেন? আপনারা সবাই আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা অ্যান্ড আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন। আমি আজকে আপনাদেরকে আমার এই যে সেশনটি আছে, এই সেশনে মূলত 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, আপনারা জানেন যে প্রতি সপ্তাহে, বিশেষ করে প্রতি উইকেন্ড, শুক্র এবং শনিবার এই দুটি দিন 11 থেকে 20তম গ্রেডের অসহ্য পরীক্ষাগুলো হচ্ছে। আর ওই সকল পরীক্ষাগুলোতে আপনারা কিভাবে প্রিপারেশন নিলে কি আপনারা এই জায়গাগুলো ক্র্যাক করতে পারেন, আজকে মূলত আমি ওই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। এবং পাশাপাশি আমি যেহেতু আপনাদেরকে ইংরেজি পড়াই, সো 11 থেকে 20তম গ্রেডের প্রিলি এবং রিটেনের ইংরেজি কিভাবে ইজিলি অ্যাড্রেস করা যায় বা কিভাবে ইংরেজির সেগমেন্টটুকুকে খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করা যায়, আজকে আমরা বেসিক্যালি এই জিনিসটা একটু দেখবার চেষ্টা করবো। এবং আপনাদের অনেকের মধ্যেই ইংরেজি ভীতি আছে, এই ভীতিটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি, আমি পুরো ব্যাপারটাকে একটা সামগ্রিক পর্যায়ে নিয়ে সিলেবাসের মতো দেখিয়ে আলোচনা করার ট্রাই করবো। ঠিক আছে? সো কে কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন, এবং সবাই আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা অ্যান্ড আমার সাউন্ড ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানান। এবং আমি আপনাদের সবাইকে আমার এই সেশনে আমি আবারও স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। জি, ওকে। সো তাহলে আমরা একটু আলোচনায় আসতে চাচ্ছি। দেখুন, আমি আবার একটু এখানে একটু দেখিয়ে দিতে চাই, আজকে আমাদের এই যে লাইভটি আছে, এই লাইভের মুখ্য উদ্দেশ্য হচ্ছে 11 থেকে 20তম, হ্যাঁ, 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, এই চাকরির একটা পূর্ণাঙ্গ গাইডলাইন, যে কিভাবে আপনারা এই জিনিসটাকে ধরতে পারেন। আমরা কিন্তু অনেকেই পড়ি, কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেহেতু এখানে স্পেসিফিক, দেয়ার ইজ নো স্পেসিফিক সিলেবাস, সো আপনাকে আসলে একটা জিনিস খুব ভালো করে পয়েন্ট আউট করতে হবে যে আসলে আমাকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে এবং কতটুকু পড়তে হবে। ওই জায়গাটাতে আসলে মূলত আমাদেরকে ফোকাস করতে হবে। ঠিক আছে? সো সেক্ষেত্রে আমার সবসময় একটা জনপ্রিয় রুলস আছে, এটাকে আমি বলি 80-20 রুলস। আজকে হয়তো আমি আপনাদেরকে সেই 80-20 রুলসটা নিয়ে কথা বলতে পারি। ঠিক আছে? সো কাজেই আপনারা কে কোথা থেকে আছেন একটু কাইন্ডলি জানাবেন, এবং সবাই আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, আমার স্লাইড ক্লিয়ার কিনা। ঠিক আছে? একটু জানাবেন ভিডিওটা স্পষ্ট কিনা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একজন আছেন দিনাজপুর থেকে। ওকে ওকে, তাহলে আমি একটু আসতে চাই সামনে। দেখুন, আমরা একেবারে প্রথমে যে স্লাইডটি রেখেছি তার নাম হলো সিলেবাস বিশ্লেষণ। আমরা 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো হয়, এটা একেবারে এমন কোনো উইকেন্ড ডে নাই, বিশেষত শুক্র শনিবার নাই, যেই শুক্র শনিবারগুলোতে এখান থেকে মানে এই চাকরির পরীক্ষাগুলো আসলে হয় না। ঠিক আছে? সো কাজেই আজকে আমি মূলত এই ব্যাপারটা একটু আপনাকে দেখানোর ট্রাই করবো। এখন এটার মধ্যে সিলেবাসটা আসলে কি বা এটা কোন কোন জিনিসগুলো থেকে প্রশ্ন আসে, আমরা সেটা একটু দেখাতে চাই। এবং একটা কথা একটু বলে রাখি, আমরা মানে প্রথমে প্রাথমিক যে আলোচনাগুলো আছে, প্রাথমিক আলোচনাগুলো করবার পর গত 24 এবং 25 তারিখ, অর্থাৎ গত শুক্র এবং শনিবার 11 থেকে 20তম গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো হয়েছে, ওই চাকরির পরীক্ষাগুলো থেকে আসা নির্বাচিত আমরা কিছু ইংরেজি প্রশ্ন রেখেছি, যে জিনিসগুলো আমি আপনাদেরকে কি বিস্তারিতভাবে একেবারে ব্যাকড্রপ ধরে ধরে আমরা আলোচনা করে দিব। ঠিক আছে? এবং যারা আমার সাথে আছেন তারা কাইন্ডলি সবাই ক্লাসটা আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল এবং গ্রুপগুলোতে একটু কাইন্ডলি শেয়ার এবং মেনশন করবেন, এবং যারা চাকরি প্রার্থী আছেন তাদের সবাইকে একটু শেয়ার এবং মেনশন করবেন। ঠিক আছে? ওকে। সো সিলেবাস বিশ্লেষণটা একটু কথা বলি আমি। দেখুন, সাধারণত চাকরি পরীক্ষার ক্ষেত্রে বিসিএস এবং নিবন্ধন ছাড়া আর ব্যাংক ছাড়া অন্যান্য চাকরি পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক সিলেবাসটা নাই। কিন্তু বিগত বছরের আসা যে প্রশ্নগুলো বা প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো হয়, ওই পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে আমরা দেখতে পাই কিছু কমন টপিকস আছে। এই কমন টপিকসগুলোতে মোটামুটি সবগুলো চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসে। সো এই যে সিলেবাসটা আছে, এটাকে আমরা মূলত দুইটা ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে? এই সিলেবাসটাকে আমরা মূলত দুইটা ভাগে বিভক্ত করতে পারি। যার মধ্যে যার প্রথম যে জায়গাটা আছে, একটাকে আমরা বলি গ্রামার পার্ট বলতে পারি, গ্রামার পার্ট। এটাকে আমরা কি বলতে পারি? গ্রামার পার্ট। ঠিক আছে? যার ভূমিকা 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, এই চাকরির পরীক্ষাগুলোতে মোটামুটি আমরা বলতে পারি কত, মোটামুটি 60 থেকে মোটামুটি 60% বলতে পারেন। ঠিক আছে? মোটামুটি 11 থেকে 20তম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো আছে, এই চাকরি পরীক্ষাগুলোতে গ্রামারের ভূমিকা মোটামুটি 60% অ্যাভাব বা নট মোর দেন 60%। ঠিক আছে? মোটামুটি আপনি এটা ধরতে পারেন। কিন্তু আরো একটা পার্ট আছে, নাম্বারটা হলো ভোকাবুলারি। ঠিক আছে? এখন আমাদের ভোকেব যে পার্টটা আছে বা ভোকাবুলারি যে পার্টটা আছে, এই পার্টটুকু কিন্তু আপনারা সাধারণত বা আমরা কোচিংয়েও বা অন্যান্য, মানে আমি আমার কথাই বলি, সাধারণত যে বাংলাদেশের লট অফ মানে চাকরি কোচিং বা অ্যাডমিশন কোচিং আছে, কোনো কোচিং কিন্তু এই
বলে যে পার্টটুকু আছে এই জিনিসগুলোর উপর কিন্তু ক্লাসেস হয় না, কিন্তু সেদিক থেকে বিদ্যাবাড়ি আমরা একটু ইউনিক। আমরা কিন্তু আমাদের যেই লেকচারগুলো সাজিয়েছি সেই লেকচারগুলোতে আপনাদেরকে আমরা পড়াও দিই এবং সেই জিনিসগুলো আমরা এখানে আলাদা করে পড়াও, ঠিক আছে। সো এই ভোকাবুলারি যে পার্টটুকু আছে এই ভোকাবুলারি পার্টের ভূমিকা চাকরি পরীক্ষার ক্ষেত্রে বা 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার ক্ষেত্রে মোটামুটি 40%, এবং এটা কিন্তু লেস দেন 40 না, অধিকাংশ ক্ষেত্রে মোর দেন 40%, ঠিক আছে। সো কাজেই এই হলো মানে ভোকেব পার্ট এবং গ্রামাটিক্যাল পার্টের যে জায়গাটুকু, এবং আমি আপনাদেরকে সিলেবাসটা বিশ্লেষণ করে একটু দেখাতে চাই। প্রথমত আমি ভোকাবুলারি পার্টটুকু একটু দেখাই, কারণ এই পার্টটুকু আসলে যেহেতু মোটামুটি 50%-এর মতো ভূমিকা রাখে, কিন্তু আমরা অধিকাংশ শিক্ষার্থীরা সারা বছর গ্রামার নিয়ে পড়ে থাকি এবং এই মুখস্থ পাঠটুকুতে পার্টিকুলারলি জোর না দেওয়ার কারণে আমরা টিচাররাও অধিকাংশ সময় দেখা যায় যে এই জিনিসগুলো ডিসকাস ভালো করে না করবার কারণে আপনারা কিন্তু কি এই জিনিসগুলো তো অনেক বেশি পিছিয়ে পড়েন, ঠিক আছে। সো কাজেই আমি চাই যে আপনারা কি এই মুখস্থ পাঠটুকু যে কিভাবে ভালো করেন সেটা একটু দেখাতে চাই, এবং কোন কোন জিনিসগুলোতে আসে বেসিক্যালি আপনাদের 11 থেকে 20তম গ্রেডের সেই জিনিসগুলো আমি একটু দেখাই। আর প্রথমটাকে আমরা বলি সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন 11 থেকে 20তম গ্রেডের এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখান থেকে 2, 3 এবং 4টা পর্যন্ত প্রশ্ন না আসে। অর্থাৎ সিনোনিম এবং অ্যান্টোনিম এমন একটা জায়গা যেই জায়গা থেকে প্রশ্ন আসবে না এমন কোনো চাকরির পরীক্ষা আসলে নাই, ঠিক আছে। 11 থেকে 20তম গ্রেড তো তার পরবর্তী হিসাব। তারপর আসেন কারেক্ট স্পেলিং, সরি হ্যাঁ কারেক্ট স্পেলিং। মোটামুটি 11 থেকে 20তম গ্রেডের প্রতিটি চাকরির পরীক্ষাতেই 1, 2 কখনো কখনো ক্ষেত্রভেদে 3টার মতো কি আসে, বানান আসে বা কারেক্ট স্পেলিং আসতে দেখা যায়। তার পরবর্তীতে আমি যদি একটু আসি ইডিয়মস অফ ফ্রেজ, মোটামুটি প্রতিটি চাকরির পরীক্ষাতে 1টা বা 2টা কি আছে, ইডিয়মস অফ ফ্রেজ আসে, ঠিক আছে। প্রতিটি চাকরির পরীক্ষাতে কিন্তু কি আসে, ইডিয়মস অফ ফ্রেজ আসে। তারপর হলো প্রিপজিশন, প্রিপজিশন এটা 2, 3 কখনো কখনো 4টা আসে, কখনো কখনো 1টা আসে, ঠিক আছে। প্রিপজিশন দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইউ, এবং এই জায়গাটাতে আপনাদেরকে অনেক ভালো করে ফোকাস করতে হবে, কারণ এই জায়গাটাতে আপনারা যত বেশি ফোকাস করবেন আপনাদের অনুবাদের ক্ষেত্রে আপনাদেরকে আরো বেশি কি ক্যাপাবিলিটি অর্জন হবে, কারণ এটা অনেকগুলো পার্ট কিন্তু আছে, শুধু প্রিপজিশনের কিন্তু শুধু প্রিপজিশন না, এখানে অনেক ধরনের কি পার্টগুলো আছে। হ্যাঁ, তারপর আসেন আমরা যদি একটু দেখাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা আমরা যাকে বাংলায় কি বলি এক কথায় প্রকাশ, যাকে আমরা বাংলায় কি বলি এক কথায় প্রকাশ। তারপর আমরা এখানে আরো একটা নিতে পারি, এটাকে বলা হয় ট্রান্সলেশন বা অনুবাদ, ট্রান্সলেশন, ঠিক আছে। সো মোটা দাগে 11 থেকে 20তম গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো আছে আমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি। মোটা দাগে যতগুলো চাকরির পরীক্ষা হয় 11 থেকে 20তম গ্রেডে, এবং আপনারা জানেন যে প্রতি শুক্র এবং শনিবার লটস অফ চাকরির পরীক্ষাগুলো হচ্ছে, সো সেখানে দেখবেন যে এই অনুবাদ 1টা 2টা কোশ্চেন থাকেই, 1, 2 কখনো কখনো 3টাও থাকে, ঠিক আছে। তারপর সিনোনিম অ্যান্টোনিম 2, 3, 4 কখনো কখনো 5টাও থাকে, ঠিক আছে। কারেক্ট স্পেলিং প্রশ্ন আসবেই, 1, 2, 3টার মতো থাকে প্রশ্ন। ইডিয়মস অফ ফ্রেজ 1টা বা 2টা থাকবেই। প্রিপজিশন 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন থাকে, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা 1টা বা 2টা কোশ্চেন থাকেই। সো কাজেই বুদ্ধিমান যারা বুদ্ধিমান তাদের উচিত হবে, তাদের সবার উচিত হবে এই মুখস্থ যে পাঠটুকু আছে এটাকে আমি বলি অবহেলিত পাঠ। এটাকে আমি কি নাম দিচ্ছি, অবহেলিত পাঠ। এই যে অবহেলিত যে পাঠটুকু আছে যাকে আমরা বলি ভোকাবুলারি পার্ট বা মুখস্থ পার্ট, আমি একটা কথা বলি, আপনারা যে সকল শিক্ষার্থীরা আমার কাছে আজকে আছেন এই অবহেলিত পাঠটুকু যদি আপনি বাসায় যদি যে কোনো বই থেকে যদি বই ধরে ধরে যদি শেষ যদি করতে যদি পারেন, যে কোনো একটা চাকরির বই থেকে বা যে কোনো একটা ইংরেজি বই থেকে আপনি যদি কি শুধুমাত্র এই 5টা বা 6টি টপিকের ইংরেজির যে সেগমেন্টটুকু আছে এই ইংরেজির সেগমেন্টটুকু যদি আপনি ধরে ধরে যদি পার্ট টু পার্ট 1-2 মাস সময় যদি মুখস্থ করে যদি পারেন, আপনি ইংরেজি আর কখনো কোনো চাকরির পরীক্ষা ফেল করবেন না ইনশাল্লাহ, ঠিক আছে। এই হচ্ছে আমার সিলেবাস বিশ্লেষণ করে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে তার আলোকে আমি ভোকেব পার্টটুকু আপনাকে এখানে তুলে দিলাম, ঠিক আছে। তো তাহলে আসলে আমরা কিছু গ্রামার নিয়ে কিছু কথা বলতে চাই। আমি আবার বলি গ্রামার এই জিনিসগুলোর কিন্তু স্পেসিফিক কিন্তু সিলেবাস নাই। আমি এখানে যে কথাগুলো বলছি জাস্ট কিসের আলোকে, জাস্ট কথাগুলো বলছি
প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো হয় পরীক্ষার প্রশ্নগুলো দেখে যার আলোকে আমি এখানে কথাগুলো বলছি, ঠিক আছে। সো তাহলে আমরা এখন গ্রামার পার্টটুকু একটু দেখাই। গ্রামার পার্টটুকু দেখানোর পর আমরা বাকি পার্টটুকু একটু দেখাবো। একটু দেখেন গ্রামার। গ্রামার পার্ট আসলে অনেকগুলো টপিকই আছে, কিন্তু আমি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলি বেসিক্যালি আলোচনা করব, ঠিক আছে। একজন লিখেছেন সার্কুলারের আগে যদি রেজাল্ট পান তাহলে দিতে পারবেন, হ্যাঁ ওকে। সো তাহলে গ্রামার পার্টের কিছু মানে কমন টপিক আছে। একটা নাম হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নাম কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। অ্যান্ড নাম্বার 2, রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্ব, যদিও অনেকে দুটাকে একসাথে দেখাতে চায়, কিন্তু আই থিঙ্ক দুটি আলাদা জিনিস, আলাদা করে পড়া উচিত। নাম্বার 2, কন্ডিশনাল। 4, ভয়েস। 5, আইডেন্টিফিকেশন অফ পার্সিপিভ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। টেন্স, যদিও টেন্স এখানে এটাকে আমি স্কিপ করছি, হ্যাঁ দেখেন। তারপর সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন আসে ন্যারেশন থেকে, আসে ট্রান্সফরমেশন থেকে, আসে ডিগ্রি থেকে। কি থেকে? ডিগ্রি থেকে। জাস্ট একবার টপিকগুলো, ঠিক আছে। ডিগ্রি থেকে প্রশ্ন আসে। নাম্বার অ্যান্ড জেন্ডার থেকে প্রশ্ন আসে। নাম্বার অ্যান্ড জেন্ডার থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এর বাহিরেও আমরা আরো কিছু স্পেসিফিক টপিক দেখাতে চাই, যেমন নাউন থেকে প্রশ্ন আসে, প্রোনাউন থেকে প্রশ্ন আসে, নাউন প্রোনাউন। শুধু ভার্ব থেকে প্রশ্ন আসে, অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে, অ্যাডভার্ব থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। সো আমি এখানে মোটা দাগে কিছু জিনিস দেখাতে চেয়েছি, আরো লটস অফ জায়গা আছে সেই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। হ্যাঁ, সো একজন আমাদের এমডি শাহাদাত উনি একটা কমেন্ট করছে যে প্রিয় জিহাদ স্যার, আপনার ক্লাস না করলে হয়তো ইংরেজি এত সহজ জানতাম না, নিয়মিত ক্লাস করি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, মেহেরুন নেসার সাথী লিখেছেন স্যার আমি আপনাদের বিদ্যাবাড়ির শিক্ষার্থী। ওকে, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ওকে, আপনাদের প্রশ্নগুলো আপনারা জানাতে পারেন। এই হচ্ছে মানে আমি এখানে আরো অনেকগুলো টপিকস আছে, বাট একেবারে কমন যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো এখানে একটু জাস্ট আমি দেখানোর ট্রাই করছি, ঠিক আছে। সো স্যার ডিসি অফিসে ভাইভাতে সব অ্যান্সার পারছি, জব কি পাবো? হ্যাঁ ইনশাল্লাহ পাবেন, যদি আপনার রিজিকে যদি থাকে আপনি ইনশাল্লাহ পাবেন, এবং আপনার রিটেনের মার্কসটা এখানে অবশ্যই কাউন্ট হবে, ঠিক আছে। সো কাজে এখানে ভাইভা তো একটা মাত্র উপাদেয়, কিন্তু রিটেনের মার্কস এবং ভাইভার মার্কস একটা যখন এগ্রিগেট করা হবে তারপরেই আপনার টোটাল মার্ক যখন ইয়ে করা হবে দেন চূড়ান্ত ফলাফল আপনি আশা থাকেন ইনশাল্লাহ পাবেন। ওকে, সো দেখুন আমাদের গ্রামার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই পার্টটুকু খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখতে হবে। রাইট ফর্মস অফ ভার্ব অবশ্যই লাগবে, কন্ডিশনাল অবশ্যই লাগবে, ভয়েস অবশ্যই লাগবে, আইডেন্টিফিকেশন অফ পার্টিসিপিভ স্পিচ লাগবে, সেন্টেন্স কারেকশন লাগবে, ন্যারেশন লাগবে, ট্রান্সফরমেশন লাগবে, ডিগ্রি লাগবে, নাম্বার এন্ড জেন্ডার লাগবে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব লাগবে। সো মোটা দাগে যদি আমরা এই জায়গাটুকু যদি পার্টিকুলারলি যদি ধরতে যদি পারি, ইনশাল্লাহ বাংলাদেশের যত চাকরির পরীক্ষা আছে 11 থেকে 20তম গ্রেডের লেভেলের প্রতিটি জায়গায় আপনারা ক্র্যাক করতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে সিলেবাসটা আমরা বিশ্লেষণ করে দেখালাম। এখন আমরা একটু সামনে যেতে চাই। বলছে পরীক্ষা পদ্ধতি। আপনারা জানেন আগে 11 থেকে 20তম গ্রেডের দু একটা চাকরির পরীক্ষা ছাড়া অধিকাংশ চাকরির পরীক্ষাতে কিন্তু কি হতো, শুধুমাত্র এমসিকিউ, এরপর কিন্তু ডিরেক্ট ভাইবা হয়ে যেত আগে। কিন্তু ভাই এখন কিন্তু কি, এখন মোটামুটি সবগুলো চাকরির পরীক্ষাতেই প্রথম হলো এমসিকিউ, তারপর হলো রিটার্ন, তারপর হচ্ছে ভাইবা হয়, ঠিক আছে। মোটামুটি এখন সবগুলো চাকরির পরীক্ষাতেই মোটামুটি এই তিনটি জিনিস ফলো করা হয়, ঠিক আছে। সো কাজেই আপনারা এই জিনিসগুলোকে একটু মেনটেন করতে হবে, এবং আমরা আমাদের যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোতে আমরা রিটার্নের জন্য ক্লাস রাখি এবং প্রি রিটার্ন একসাথে পড়াই, ঠিক আছে। কিভাবে প্রস্তুতি শুরু করবেন,
এখন প্রস্তুতিটা আসলে কিভাবে শুরু করবেন, এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। কারণ আপনারা অনেকে কিন্তু কি করেন, প্রথাগত মানে প্রথাগত ভাবে কি বা ট্রেডিশনাল ওইতে আপনারা পড়াশোনা করেন, ওই জায়গাটা ছেড়ে দিয়ে যে কিছু বেসিক কাজ করতে হবে, সেই বেসিক কাজগুলো হলো প্রতিটা সাবজেক্টের একটি করে আপনার কিন্তু এক সেট বুক লাগবে। প্রথমত এক সেট বুক লাগবে। নাম্বার 2 জব সলিউশন লাগবে, জব সলিউশন পড়তে হবে। নাম্বার 3 হলো একটা প্রপার গাইডলাইনে থাকা লাগবে। প্রপার গাইডলাইন কি লাগবে? প্রপার গাইডলাইন, ঠিক আছে, প্রপার গাইডলাইন। এন্ড 4 নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মোটামুটি এই, যদি কোনো শিক্ষার্থী যে কোনো এক সেট বই, ঠিক আছে, সেটা আমরা বুক লিস্ট ক্লাসে দিয়ে দিই, যে কোনো এক সেট বই, একটা জব সলিউশন, প্রপার গাইডলাইন। আর এই প্রপার গাইডলাইনটা বেসিক্যালি আমরা বিদ্যাবাড়ি থেকে আপনাদেরকে প্রোভাইড করবো, ঠিক আছে। এই প্রপার গাইডলাইনটা কিন্তু আমরা কি করব, আপনাদেরকে বিদ্যাবাড়ি থেকে প্রোভাইড করব, ঠিক আছে। এবং কারণ একটা অনেক ছেলে মেয়ে কিন্তু কি করে, একটা বই কিনে বইয়ের প্রথম পেজ থেকে পড়া শুরু করে, কিন্তু আমরা আপনাদেরকে শেখাই প্রথমত আপনি সিলেবাস বিশ্লেষণ করবেন। সিলেবাস বিশ্লেষণ করার পর যেটা লাগবে শুধু সেটা পড়বেন, যেটা যেটা দরকার নাই সেটা পড়ার দরকার নাই। সো কাজেই ওই জিনিসগুলোকে আমরা একেবারে খুব কাছ থেকে ধরে ধরে অ্যাড্রেস করব, ঠিক আছে। একটা কথা বলি শুনেন, এই প্রপার গাইডলাইন দেওয়ার এক্সপিরিয়েন্স আমি যেহেতু বিদ্যাবাড়িতে প্রায় কত 3 বছর প্লাস ধরে আছি, একটু কথা সেটা হলো এটা যে গাইডলাইন যদি মানে গাইডলাইন নিলে বিদ্যাবাড়িতে চাকরি হবে সুনিশ্চিত ইনশাল্লাহ, ঠিক আছে। এই স্লোগানটাকে সামনে নিয়ে আপনাদেরকে আমরা যেহেতু অনেকদিন ধরে দেখাই, আর হলো কনসিস্টেন্সি। অনেক ছেলে মেয়ে আছেন যে শুরু করে এটাকে কিন্তু ধরে রাখতে পারে না, এটাকে প্রতিনিয়ত কন্টিনিউ করতে হবে। কারণ মানে চাকরি প্রিপারেশন ইজ কন্টিনিউয়াস প্রসিডিউর। সো কাজেই চাকরি হওয়ার আগের দিন পর্যন্ত আপনারা কিন্তু কি করতে হবে, অবশ্যই পড়াশোনার মধ্যে থাকা লাগবে, ঠিক আছে। সো এই এটা খুবই গুরুত্বপূর্ণ। আসেন তাহলে তারপর কি পড়বেন, কোন বই পড়বেন, এই জিনিসগুলো আমরা বেসিক্যালি ক্লাসে দেখাবো, ঠিক আছে, সেটা এখন না। এবং বিদ্যাবাড়ির পরিকল্পনাটা কি, ঠিক আছে, বিদ্যাবাড়ির পরিকল্পনাটা নিয়ে আমি একটু যদি কথা যদি বলি আপনাদেরকে নিয়ে, আমাদের পরিকল্পনাটা কি, প্রথমত আমরা আপনাদেরকে কি অনলাইন ক্লাসের ব্যবস্থা করি, ঠিক আছে। 100+ 11 থেকে 20তম গ্রেডের যেই আমাদের ব্যাচগুলো আছে, এখানে 120 অ্যাভাব ক্লাসেস থাকে। এবং এখানে কিন্তু প্রিলি এমসিকিউর পাশাপাশি রিটেনের বেশ কিছু ক্লাস থাকে। এখানে এমসিকিউর পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু কি থাকে, রিটেনের বেশ কিছু ক্লাসেস থাকে। এবং প্রতিটা ক্লাস কিন্তু রেকর্ডও থাকবে পরে, লাইভ ক্লাস, এটা ধরো লাইভ। এই জুমের লাইভ ক্লাসগুলো পরবর্তীতে আপনাদেরকে রেকর্ড হিসেবে প্রোভাইড করা হয়। কি হিসাবে? রেকর্ড হিসেবে রেকর্ড দেওয়া হয়। তারপর আপনাদের অ্যাসাইনমেন্ট টেস্ট করা হয়, অ্যাসাইনমেন্ট টেস্ট দেওয়া হয় আপনাদেরকে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট টেস্ট প্রতিটা ক্লাসের পর একটা করে এক্সাম নেওয়া হয়, ঠিক আছে। আপনাদের মান্থলি টেস্ট নেওয়া হয়, মান্থলি টেস্ট নেওয়া হয়। লেকচার শিটের ব্যবস্থা আছে, কি আছে, লেকচার শিটের ব্যবস্থা আছে, ঠিক আছে। সো এই হচ্ছে এই জিনিসগুলো আমাদের মানে যারা 11 থেকে 20তম গ্রেডের কোনো একটা কোর্সে ভর্তি হবেন তারা মূলত এই ফ্যাসিলিটিসগুলো আমাদের কাছ থেকে পাবেন। জি আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তারপর আমি একটু দেখি, আমি হ্যাঁ প্রশ্ন বিশ্লেষণ তো আমরা এতক্ষণ দেখিয়েছি। এখন আমি গত 2 সপ্তাহের যে প্রশ্ন মানে গত 24 এবং 25 তারিখ যেই এই দুদিনই যে চাকরির পরীক্ষাগুলো হয়েছে, সেখান থেকে আমি কিছু প্রশ্ন নিয়েছি যে জিনিসগুলো আমরা এখন আলোচনা করব। বাট তার আগে একটু দেখুন, বর্তমানে আমাদের বিদ্যাবাড়িতে 11 থেকে 20তম গ্রেডের ডায়মন্ড লাইফ কেয়ার ব্যাচ 7-এ বর্তমানে ভর্তি চলছে। আর এই যে ভর্তি যে চলছে, এই ব্যাচে যারা ভর্তি হবেন তারা বর্তমানে 57% কি ছাড়ে আপনারা ভর্তি হতে পারেন। এবং ভর্তি হলে আমি তো আগেই বললাম যে ভর্তির সময় কোন কোন ফ্যাসিলিটিসগুলো পাবেন সেটা। এখন আমরা তাহলে আলোচনা শুরু করছি ক্লাসে। সো দেখুন, এটা হলো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে আসা একটা প্রশ্ন, 2026 অর্থাৎ গত 24 তারিখে আসা এই প্রশ্নটা, ঠিক আছে। সো আসুন, এখানে এটা একটা প্রশ্ন দেখুন, একটা মানে চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনাদের আরো একটা কমন একটা প্রশ্ন আছে যে স্যার, সেই কমন প্রশ্নটা কি জানেন, যে স্যার মানে আপনারা যখন ক্লাসে যখন পড়েন তখন পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন ধরতে পারি, টপিক ধরতে পারি না। একটা প্রশ্ন এরকম দেখার পর আপনার মাথায় হিট করতে হবে এটা কোন টপিকের কোশ্চেন, মাথায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেন আপনারা আস্তে 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 জিনিসগুলো সলভ করবেন, ঠিক আছে। সো কাজে আপনারা এখানে একটা প্রশ্ন আছে, হাউ ক্যান ডু ইউ ডু দিস, আপনি কিভাবে কাজটা করতে পারেন, ঠিক আছে। এখন এই বাক্যটাকে আপনারা সবাই সলভ করুন কমেন্টের মাধ্যমে, ওকে। এবং সবাই কাইন্ডলি ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন, আপনারা সবাই কাইন্ডলি ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন, ঠিক আছে। এবং আপনাদের পার্টিসিপেন্টসের উপর ভিত্তি করে আমরা আরো অনেক বেশি আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো তাহলে সবাই কোশ্চেনটা সলভ করবেন, এটা একটা ভয়েসের কোশ্চেন।
একটু ফাস্ট করতে হবে, একটু একটু দ্রুত না করলে কিন্তু হবে না, একটু ফাস্ট করতে হবে। এবং সবাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করবেন প্লিজ, ঠিক আছে? সবাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করবেন। হ্যাঁ, আপনি লিখিত পরীক্ষাতে বাদ যান। হ্যাঁ, আমরা 11 থেকে 20তম গ্রেডের যে কোর্স আছে এখানে কিন্তু আমরা রিটেনের ক্লাসগুলো নিয়ে থাকি। সো কাজেই আপনি আমাদের জিনিসগুলো একটু ফলো করলে ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, একজন ইশরাত জাহান করছেন, হ্যাঁ মাহমুদা খাতুন করছেন, একটু একটু দ্রুত করতে হবে। এবং আমি শুধু এখানে প্রশ্নটি সলভ করবো না, এই প্রশ্নের যে ব্যাকড্রপ মানে ইন্টারোগেটিভের একটা অ্যাক্টিভ বাক্যকে কিভাবে প্যাসিভ করতে হয় তার পুরো ব্যাকড্রপটা ধরেই আমরা আজকে ডিসকাস করবার ট্রাই করব, ঠিক আছে? কারণ যেটা পড়াবো সেটা আপনি আর কখনো পড়তে হবে না। সো দেখুন তো এটা কি হতে পারে। দেখুন, যদি আমি এখানে একটু কথা যদি বলি, প্রথমত এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। এখানে ইন্টারোগেটিভের এই অ্যাক্টিভ বাক্যটাকে প্যাসিভ কিভাবে করতে হয়, ঠিক আছে, সেটা একটু দেখুন। দেখুন, একটা ইন্টারোগেটিভের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো এরকম। প্রথমে লাগে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর হলো মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে প্রশ্নবোধক সাইন, ঠিক না? ইন্টারোগেটিভের কোন একটা অ্যাক্টিভ ভয়েসের সিনারি হলো এটা, আর ডাব্লিউএস তো আগে এমনিতেই বসে, ঠিক আছে? ওকে, দেখুন এই অক্সিলারি ভার্ব, এই প্রোডাক্ট অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা হলো অবজেক্ট, ঠিক আছে? ওকে, এখন এই বাক্যটাকে যদি আপনাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি করতে যদি বলে, তাহলে প্রথম কাজ কি? প্রথম লাগে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? প্রথম কাজ হলো অক্সিলারি ভার্ব, তারপর হলো অবজেক্টের সাবজেক্ট, তারপর কিন্তু কি লাগবে? অবজেক্টের সাবজেক্ট, তারপর কিন্তু কি লাগবে? মেইন ভার্ব ই3, তারপর বাই, তারপর হলো সাবজেক্টের অবজেক্ট, তারপর কি? তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে? আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স কখনো কখনো ডাব্লিউএইচ যুক্ত থাকতে পারে, এটা যেহেতু ডাব্লিউএইচ এর নিয়ম, আমরা ডাব্লিউএইচ এর নিয়মটা এখানে সামনে শুধু জাস্ট বসিয়ে দিব, ঠিক আছে? সো তাহলে আমরা একটু বাক্যটা সলভ করতে চাই। এখানে যেহেতু কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটা যেহেতু আছে, সো এটা নিয়ে নিলাম। আছে, এখন এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পর এই অ্যাক্টিভ বাক্যটাকে প্যাসিভ করতে হলে প্রথম কি করতে হবে? অক্সিলারি ভার্বটা নিতে হবে না? সো দেখেন এই বাক্যটা তো অক্সিলারি ভার্ব কিন্তু কি আছে? ক্যান আছে। দেখুন এখানে এটা তো অক্সিলারি ভার্বের ঘর, এখানে কি অক্সিলারি ভার্বটা আছে? এখানে কি অক্সিলারি ভার্বটা আছে? আছে। দেখুন এখানেও কিন্তু অক্সিলারি ভার্বটা নাই, কারণ ক্যান তো কুড হবে না, ক্যান ক্যানই হবে। ক্যানটা কি হবে? ক্যানটা কিন্তু ক্যানই হবে, ঠিক আছে? দেখুন এই বাক্যটা কিন্তু পুরোটা আপনার করা লাগেনি, জাস্ট যদি যদি আপনারা যদি কি জাস্ট স্ট্রাকচারটা জানেন। এবং আমি বেসিক্যালি কি এই এক একটা স্ট্রাকচারের মাধ্যমে আমি কিন্তু আমার ক্লাসগুলোতে আপনাদেরকে অসংখ্য প্রশ্ন সলভ করে থাকি। যারা আগে পরে আমার ভয়েসের ক্লাস করছেন বা আমাদের বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেল বা আমাদের যে ফেসবুক যে পেজটি আছে, সেখানেও আমি বিসিএস এর জন্য 46 ভয়েসের ক্লাস নিয়েছিলাম, আপনারা সেখানে দেখে নেবেন, ঠিক আছে? সো দেখেন এই হলো অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব, এই হলো অবজেক্টের সাবজেক্ট নাকি? আর যেহেতু এটা যেহেতু মডাল ভার্ব, একটা বি হয়েছে, তারপর বি3 বাই সাবজেক্টের অবজেক্ট, ঠিক আছে? সো আশা করি তাহলে আপনাদেরকে আমি এই যে জায়গাটা আছে এই প্রশ্ন বুঝাতে পেরেছি। যদি আমি আপনাদেরকে এখানে এতটুকু বুঝাতে পারি, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন আসতে চাই, ঠিক আছে? আসেন, বলছে বার্ন দ্য মিডনাইট ওয়েল। দেখুন, প্রবাদ প্রবচন, বা আপনারা জানেন যে প্রবাদ প্রবচন বা আমরা এটাকে কি বলতে পারি? বাগধারা মানে কি? ইডিয়মস অফ ফ্রেজ মানে কি? ইডিয়মস অফ ফ্রেজ মানে হলো মানে আমাদের বর্তমান মানে যে কোনো একটা সমাজের যে কোনো অসঙ্গতিকে যখন ব্যাখ্যা ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে ফুটিয়ে তোলে যেই ধরনের সাহিত্যকর্ম, তাকে বেসিক্যালি বলা হয় ইডিয়মস অফ ফ্রেজ, ঠিক আছে? এবং এবং এই ইডিয়মস অফ ফ্রেজের ক্ষেত্রে একটা জিনিস দেখতে একরকম বুঝাবে, বাট তার একটা সার্টেন একটা কি একটা হ্যাভিং একটা সিম্বলিক মিনিং থাকে আর কি, ঠিক আছে? ঠিক আছে, সো এখানে বলছে বার্ন দ্য মিডনাইট ওয়েল। দেখেন বার্ন মানে পোড়ানো বা জ্বালানো, মিডনাইট মানে হলো মধ্যরাত, ওয়েল বলছে মাঝ রাতে তেল জ্বালানো, এটা এর মানে কি? এখানে একটা ইডিয়মস অফ ফ্রেজ আছে, এটা যদি আপনি আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে মাঝ রাতে কি করা? তেল জ্বালানো। এখন মাঝ রাতে তেল জ্বালানো মানে কি জানেন? অ্যান্সারটা এখান থেকে বের করতে হবে। সো মাঝ রাতে কি মানুষ তেল জ্বালায়? মাঝ রাতে তেল জ্বালানো মানে হলো রাত জেগে কি করা? রাত জেগে কাজ করা। মাঝ রাতে তেল জ্বালানো মানে কি? রাত জেগে কাজ করা, ঠিক আছে? সো এই বাক্যটার অ্যান্সার হলো সি, ঠিক আছে? কথা কি বুঝতে পারছে? হ্যাঁ হ্যাঁ, নাবিরা ফাসিন লিখেছেন আপনার ক্লাস অনেক ভালো লাগে, আমি ইউটিউবে আপনার ক্লাস ফলো করি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে একটু আসতে চাই। বলছে দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। বলছে পুলিশ মামলাটা কিন্তু কি করতে মানে কি করতেছে?
তদন্ত করছে নাকি, এখন মামলা তদন্ত করা কিভাবে কি হতে পারে একটু দেখুন, ঠিক আছে। এবং যারা আছেন তারা কাইন্ডলি ক্লাসটি শেয়ার এবং মেনশন করবেন, যারা আছেন তারা কাইন্ডলি ক্লাসটি শেয়ার এবং মেনশন করবেন। আমরা এই জিনিসটা যদি একটু আলোচনা করতে চাই, একটু ফাস্ট করতে হবে, ফাস্ট না করলে কিন্তু আসলে আলোচনা কমপ্লিট করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। দেখুন তাহলে আমরা একটু আসি, এই যে লুক, দেখুন লুক দিয়ে কিন্তু অনেকগুলো প্রিপোজিশন হয় যেটা আমরা ক্লাসে দেখাই, এবং সেটা কিভাবে দেখুন একটু দেখেন। যেমন লুক অ্যাট, এই লুক অ্যাট অর্থ কি তাকানো না, লুক অ্যাট অর্থ তাকানো। আমি যদি বলি লুক আপ, লুক আপ মানে কি জানেন, ডিকশনারি থেকে শব্দের অর্থ খোঁজা, শব্দের অর্থ খোঁজা, ডিকশনারি থেকে শব্দের অর্থ খোঁজা। লুক ডাউন আপন, অবজ্ঞা করা বা অবহেলা করা, অবজ্ঞা বা অবহেলা, ঠিক আছে। লুক ফর, চাওয়া বা খোঁজা, লুক ফর থেকে চাওয়া বা খোঁজা। লুক ওভার, পরীক্ষা করা। লুক ইনটু, তদন্ত করা। লুক ইনটু অর্থ কি তদন্ত করা নাকি। লুক আপ টু, শ্রদ্ধা করা। লুক আপন, বিবেচনা করা। ঠিক আছে। সো দেখুন লুক এমন একটা শব্দ, এই লুক এমন একটা শব্দ, এই লুক দিয়ে যতগুলো প্রিপোজিশন আছে সবগুলো প্রিপোজিশনকে আমি একটি মাত্র প্রিপোজিশনের মাধ্যম মানে একটা চার্টে নিয়ে আসছি। যখন এই চার্টে নিয়ে আসার পর, হ্যাঁ, লুক আফটার অর্থ দেখাশোনা করা, আর একটা আছে লুক আফটার অর্থ কি দেখাশোনা করা, লুক আফটার তো দেখাশোনা করা, ঠিক আছে। সো এই লুক দিয়ে যতগুলো প্রিপোজিশন আছে প্রতিটা প্রিপোজিশনকে আমি একটি মাত্র সার্কেলের মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে। এবং আমরা আমাদের যে ক্লাসেসগুলো আছে, আপনাদের শিডিউল যে ক্লাসগুলো, সেই পেইড ব্যাচের ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো খুবই সুনিপুণভাবে অ্যাড্রেস করে থাকি, ঠিক আছে। সো যখন এই যে লুকের পুরো 14 যখন উদ্ধার করতে আপনি যখন পারবেন, তখন এটা অটোমেটিক ইজি হয়ে যাবে আপনার জন্য, ঠিক আছে। সো দেখুন এখানে বলছে লুক এট অর্থ তাকানো, ঠিক আছে। লুক এট তাকানো, লুক আপ ডিকশনারি থেকে শব্দ অর্থ খোঁজা। লুক ডাউন অর্থ কি, লুক ডাউন আপন মানে লোক কাউকে অবজ্ঞা করা, অবহেলা করা, বা আমরা কি বলতে পারি খাটো করে দেখা বা ছোট করে দেখা। লুক ফর চাওয়া বা খোঁজা। লুক আফটার অর্থ দেখাশোনা করা। লুক ইনটু অর্থ তদন্ত করা। লুক ওভার অর্থ পরীক্ষা করা। লুক আপ ডিকশনারি থেকে শব্দ অর্থ খোঁজা। তারপর কি লুক আপ বিবেচনা করা, লুক আপ টু শ্রদ্ধা করা, ঠিক আছে। সো দেখুন এই যে লুক, এই লুকের প্রতিটা সেগমেন্ট কিন্তু আমরা এইভাবে ধরে 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 অ্যাড্রেস করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, আয়েশা খাতুন লিখেছে, স্যার আমি আপনার স্টুডেন্ট, প্রাইমারি হেড হেড টিচার এক্সাম কোন মাসে হতে পারে প্লিজ স্যার বলবেন। হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি কোরবানি ঈদের পর, ঠিক আছে। সো এখন এখানে বলছে কি এই তদন্ত করা নাকি, তাহলে বলেন পুলিশের কাজ কি, গোয়েন্দা সংস্থার কাজ কি। পুলিশ বা গোয়েন্দা সংস্থার কাজই কিন্তু একটা মামলাকে তদন্ত করা, ঠিক আছে। সো এ কারণে আমরা কি বলতে পারি, দ্য পুলিশ, এখানে আর হবে যদিও, আর লুকিং ইনটু দ্য কেস, ঠিক আছে। লুক ইনটু অর্থ তদন্ত করা, ওকে। সো নেক্সট ওয়ান বলছে ডাটা, এই কথাটা যে আছে এটার প্লুরাল ফর্ম কি, নাকি সিঙ্গুলার চাইছে। ডাটা কথাটা সিঙ্গুলার ফর্ম চাইছে, কারণটা কি, ডাটা তো নিজেই প্লুরাল, ডাটা কিন্তু নিজেই প্লুরাল, ডাটা নিজেই একটা সিঙ্গুলার প্লুরাল ওয়ার্ড হিসেবে আছে, ঠিক আছে। এবং আমি এখানে যে প্রশ্নগুলো রাখছি, আমি আবার বলছি আপনাদের গত শুক্র এবং শনিবার যারা চাকরি পরীক্ষা দিয়েছেন 11 থেকে 20তম গ্রেডের, ওই শুক্র শনিবারের প্রশ্নের আলোকে বেসিক্যালি আমরা এই জিনিসগুলো আলোচনা করছি, ঠিক আছে। আপনাদের কিছুক্ষণ আগে একজন বলছিলেন স্যার আপনারা তো ক্লাসের সহজগুলো পড়ান কিন্তু পরীক্ষা কঠিনগুলো আসে, আপনি শুক্র শনিবারের প্রশ্নগুলো আনেন, সেখানে দেখেন আমি যতগুলো প্রশ্ন রাখছি সবগুলো এখানেই ছিল, ঠিক আছে। সো এটা কি হতে পারে, এই বাক্যটা কি হতে পারে, ডাটা কথাটা, এই যে ডাটা নামক যে তথ্যটা আছে, এই ডাটা কথাটির প্লুরাল ফর্ম কি হতে পারে, ডাটা কথাটির প্লুরাল ফর্মটা কি হতে পারে। হ্যাঁ, সো দেখুন
আমরা জানি কোন একটা শব্দের শেষে যদি এ থাকে, কোন একটা ওয়ার্ডের শেষে যদি এ থাকে, তাকে প্লুরাল, হ্যাঁ একটু দেখেন, কোন একটা ওয়ার্ডের শেষে যদি আম থাকে তাকে প্লুরাল করতে হলে কিন্তু কি করতে হয়, এটাকে কেটে দিয়ে কিন্তু কি করতে হয়, এ লিখতে হয়, তখন সেটা হয়ে যায় প্লুরাল, ঠিক না? আগে নিয়মটা বুঝেন। আমি বলছি কোন একটা ওয়ার্ডের শেষে, কোন একটা শব্দের শেষে যদি আম থাকে তারে প্লুরাল করতে হলে কিন্তু কি লাগে, এই লাগে। দেখুন এখানে ছিল ডাটাম, কি ছিল, ডাটাম, ছিল ওভাম, ঠিক আছে, ছিল কি ইরাটাম, ঠিক না? দেখুন এখানে আম আছে না, আম আছে না, আম আছে না? সো কোন একটা শব্দের শেষে যখন আম থাকে তারে প্লুরাল করতে হলে কিন্তু কি কি করতে হয়, এটাকে কেটে দিয়ে কি লিখতে হয়, লিখতে হয় ডিএটি, ডাট। আরে আম থাকলে আমের পরিবর্তে কি এ, দেখেন ওভাম, আম আছে না, সো ও ভি, আরে আমের পরিবর্তে কি ওভা, ইরাটাম, ইরাট, এই আমের পরিবর্তে কিন্তু কি হবে, ইরাটা। এখন দেখেন এই এ থাকার কারণে এটা তো প্লুরাল নাকি, চাইছে তো এ আছে, বলছে সিঙ্গুলার না, তার মানে খুঁজবেন তাহলে কি আম খুঁজবেন, তাহলে আসবেন কোথায়, আমে। দেখেন এখানে কোথায় আম নাই, এখানে কি আমটা আছে, এখানে কি আমটা আছে, এখানে কি আমটা আছে, দেখছেন? মানে আপনি এই জিনিসের যখন ব্যাকড্রপটা যখন ধরতে যখন পারবেন, তখন কিন্তু প্রশ্ন যেভাবেই আসুক আপনার পক্ষে সলভ করা পসিবল, ঠিক আছে? সো আশা করছি আপনারা এই পার্টিকুলার পার্টটুকু ক্লিয়ার। সো আমি আপনাদেরকে আবার যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, বর্তমানে আমাদের 11 থেকে 20তম গ্রেডের কি সপ্তম ডায়মন্ড লাইভ ব্যাচে ভর্তি চলছে। আপনারা যারা ভর্তি হতে চান তারা খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন, কারণ বর্তমানে আপনারা 5,000 টাকার এই কোর্সটি 2150 টাকা আপনারা চাইলে ভর্তি হতে পারবেন, এবং বর্তমানে 57% ডিসকাউন্ট চলছে, ঠিক আছে? ওকে। এবং ভর্তি হলে আপনারা, আমরা কিভাবে পড়াই সেই জিনিসগুলো বেসিক্যালি আমরা আপনাদেরকে দেখাই, এবং সেটা আমরা দেখানোর ট্রাই করবো, ঠিক আছে? তাহলে যদি আমরা এখানে যদি আসি, এই যে প্রশ্নটি এখানে আছে এটা কি হতে পারে, হি ডিড নট লেট মি ড্যাশ গিটার, ঠিক আছে, বলছে সে আমার কি গিটার বাজাতে দেয় নাই, উনি আমাকে গিটার বাজাতে দেয়নি। এখানে কি বলছে, যে উনি আমাকে গিটার বাজাতে দেয়নি, কি হবে? সো এই বাক্যটা কি হতে পারে, জয় দেবানাথ, থ্যাংক ইউ। সো দেখুন এখানে এই জায়গাটাতে কিন্তু একটা টুইস্ট আছে। হ্যাঁ, রাজশাহীতে আম আছে স্যার, হ্যাঁ, রাজশাহীতে আম থাকলে তো সমস্যা, কারণ রাজশাহীর আম তো রাজশাহীর মানুষ খেতে পারে না, রাজশাহীর আম সব ঢাকা চলে আসে। সো দেখুন এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটা, এটা একটা কনফিউজিং প্রশ্ন। অনেকেই, সাধারণত অনেকেই ভাবে যখন কোনো একটা বাক্যে একের অধিক ফাইনিট ভার্ব থাকে তখন তাকে নন ফাইনিট ভার্বে রূপান্তর করতে হয়। তখন কিন্তু অনেকে, এই যে বাক্যটা আছে এখানে কিন্তু অনেকে কিন্তু কি খুঁজবে, অনেকেই কিন্তু এটা খুঁজবে, অনেকেই এটা খুঁজবে, অনেকেই এটা খুঁজবে, এই দুইটা অধিকাংশ ভাই বোনেরা খুঁজবে, অনেকে এটা খুঁজবে। কিন্তু ভাই কাহিনী হয়েছে কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু ভার্ব আছে, যেই ভার্বগুলোকে, যেই ভার্বগুলো যখন কোন একটা বাক্যে যখন বসে তখন একটা টু ওই ভার্বগুলোতে সবসময় উজ্জ্ব থাকে, তাকে আমরা বলি ভেয়ার ইনফিনিটিভ। সেক্ষেত্রে এই যে টু, এই টুটা সবসময় উজ্জ্ব থাকে, ঠিক আছে? এই যে লেট আছে না, লেট, লেট একটা কি ভেয়ার ইনফিনিটিভ যুক্ত ভার্ব। এই কারণে এইখানে মনে মনে একটা টু কিন্তু উজ্জ্ব আছে, ঠিক আছে? এখানে মনে মনে কি আছে, একটা টু উজ্জ্ব আছে, এই জন্য এখানে টুটা নেওয়া যাবে না, যেন জাস্ট প্লে লাগবে, ঠিক আছে? কারণটা কি, এই লেট একটা ভেয়ার ইনফিনিটিভ ভার্ব, এখানে লেট না থেকে নো থাকতে পারে, আরো অসংখ্য ধরনের মেক থাকতে পারে, হ্যাঁ আরো অসংখ্য ধরনের ভার্ব আছে, সেটা আমরা বেসিক্যালি ক্লাসে দেখাই, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের এই জায়গাটার অ্যান্সারটা, ঠিক আছে? বিসিএস 32 বছর পর্যন্ত যে কেউ দিতে পারবেন। এখানে বলতেছে নিচের কোনটা একটা অ্যাডভার্ব, এই যে জায়গাটা এখানে আছে, এখানে বলছে নিচের কোন জায়গাটি একটা অ্যাডভার্ব হিসেবে আছে। সো এখানে 4টি প্রশ্ন আছে, এই 4টি প্রশ্ন থেকে অ্যাডভার্বের প্রশ্নটি আপনারা সলভ করবেন, কি হবে অ্যান্সার? নেট স্লো।
সো তাহলে এখানে একটু দেখুন, এখানে বলছেন যে কোনটা অ্যাডভার্ব নাকি। দেখুন আমরা জানি যখন কোন একটা ওয়ার্ডের শেষে অ্যালয় যখন থাকে ওই শব্দটা কিন্তু অ্যাডভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। সেক্ষেত্রে কোন একটা ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে তাকে ডিরেক্টলি অ্যাডভার্ব বলে ফেলবো না। যদি কখনো কোন একটা ওয়ার্ডের শেষে অ্যালয় থাকে, ওই অ্যালয়টা যদি নাউন প্লাস অ্যালয় আকারে যদি থাকে তখন তাকে আপনারা বলবেন অ্যাডজেক্টিভ। তখন তাকে আপনারা কি বলবেন? অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি ফ্রেন্ড, বন্ধু, নাউন, এটা নাউন না? আর নাউন প্লাস অ্যালয় সমান সমান কি? ফ্রেন্ডলি। এটাকে আমরা ফ্রেন্ডলি বানাই দিলাম, ফ্রেন্ডলি। তখন কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে নাউন প্লাস অ্যালয় সমান সমান অ্যাডজেক্টিভ, শেষে কিন্তু অ্যালয় আছে। কিন্তু আমি যদি বলি ভাই স্লোলি, স্লো একটা অ্যাডজেক্টিভ। আমি বললাম কি স্লো বলতে পারি, ইজি বলতে পারি, ইজি বলতে পারি, বা যে কোনো একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, উইক বলতে পারেন, ফাস্ট বলতে পারেন। এই যে ওয়ার্ডগুলো আছে না, এই ওয়ার্ডগুলোর সবগুলো অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে যখন অ্যালয় যুক্ত হয় তখন তাকে বলি আমরা অ্যাডভার্ব। অর্থাৎ যখন অ্যালয়টা অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় হয় তখন তাকে আপনারা বলবেন অ্যাডভার্ব। সুপ্রিয় বন্ধুরা, যখন আপনারা কোনো একটা শব্দের শেষে অ্যালয় থাকে ওই অ্যালয়টা দেখে ডিরেক্টলি অ্যাডভার্ব কখনো বলবেন না। ওই ওয়ার্ডটাকে তখনই আপনারা মানে অ্যাডভার্ব হিসেবে এক্সিকিউট করতে পারবেন যখন ওই অ্যালয়টা অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় আকার থাকে। বাট যদি নাউন প্লাস অ্যালয় আকার থাকে তখন তাকে বলবেন অ্যাডজেক্টিভ। নাউন প্লাস অ্যালয় সমান অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় সমান অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় সমান কি? অ্যাডভার্ব। ঠিক আছে। সো দেখুন এখানে স্লো, অবস্থা, ধীর একটা অবস্থা না? তো অবস্থা মানে এটা একটা অ্যাডজেক্টিভ। দেখেন উইক, দুর্বল, এটা একটা অ্যাডজেক্টিভ। নেস, দেখেন নেস মানে এটা নাউন। আর আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় যখন হয় কোনো বাক্যে, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় যখন কোনো বাক্যে যখন থাকে তখন তাকে আমরা কিন্তু কি বলি? অ্যাডভার্ব বলি। ঠিক আছে। সো দ্য অ্যান্সার ইজ হিয়ার কি? বি। এখানে বলতেছে নিচের কোনটা কারেক্ট অ্যান্সার বা কারেক্ট সেন্টেন্স। এখানে যে 4টি প্রশ্ন আছে এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট আছে সেই জায়গাটুকু আপনাকে সলভ করবেন। ঠিক আছে, যে কোনটা কারেক্ট সেটা সলভ করতে হবে আপনাদেরকে। কমেন্ট তো আসতেছে না। হ্যাঁ, জ্যোতি বিশ্বাস লিখেছেন আপনি তো সুন্দর করে পড়ান, আর পড়া লাগে না। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের তনিমা জান্নাত লিখেছে অসাধারণ ক্লাস স্যার। তারপরে একজন লিখেছে আমি নিপা বিশ্বাস আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার কমেন্টগুলো আসলে একসাথে পড়া যাচ্ছে না। ওকে, সো তাহলে এখানে একটু আসেন। এই যে জায়গাটা এটা কিন্তু এটা কিন্তু একটা খুবই কনফিউজিং একটা জায়গা। ঠিক আছে, এবং এটা কিন্তু আপনারা অনেকেই ভুল করবেন। সো আমরা এই প্রশ্নটা সলভ করার আগে একটা কারেকশন টাইপের প্রশ্ন একটু সলভ করতে চাই। আগে একটা নোট লেখেন সবাই। সেই নোটটা হলো লেট এবং সকল প্রিপজিশনের পর, সবাই একটু লিখেন লেট এবং সকল প্রিপজিশনের পর, লেট এবং সকল প্রিপজিশনের পর সর্বদা কি বসে জানেন? অবজেক্টিভ প্রনাউন বসে। লিখেন, সবাই একটু লিখে নেবেন। লেট এবং সকল প্রিপজিশনের পর অলওয়েজ কি বসে? অবজেক্টিভ প্রনাউন বসে। আগে এতটুকু লিখবেন। কি বলছি ভাই? আপনারা প্রত্যেকে যে পার্টটুকু লিখবেন সেটা হচ্ছে লেট এবং সকল প্রিপজিশনের পর অলওয়েজ কি হয়? অবজেক্টিভ প্রনাউন হয়। লেট এবং সকল প্রিপজিশনের পর কি হয়? অবজেক্টিভ প্রনাউন হয় নাকি? লেট এবং সকল প্রিপজিশনের পর অলওয়েজ কি হয়? অবজেক্টিভ প্রনাউন হয়। সো আসেন তার একটু দেখাই। দেখেন এখানে লেট আছে, এখন লেটের পর কিন্তু কি লাগবে? অবজেক্টিভ প্রনাউন। দেখেন এখানে কিন্তু অবজেক্টিভ প্রনাউনটা নাই। দেখুন এখানেও কিন্তু অবজেক্টিভ প্রনাউনটা নাই। ঠিক আছে, আমি আপনাদের সুবিধার জন্য একটু অবজেক্টিভ প্রনাউনগুলো একটু লিখে দিচ্ছি এখানে, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখেন অবজেক্টিভ প্রনাউনগুলো হলো মি, আর অবজেক্টিভ ফর্ম হলো মি, উইর অবজেক্টিভ ফর্ম হলো আস, দের অবজেক্টিভ ফর্ম হলো দ্যাম। ঠিক আছে, ইউর অবজেক্টিভ ফর্ম হলো ইউ, ইটের অবজেক্টিভ ফর্ম হলো ইট, হিয়ের অবজেক্টিভ ফর্ম হলো হিম, শিওর অবজেক্টিভ ফর্ম হলো হার। এই হলো আমাদের অবজেক্টিভ ফর্মগুলো। ঠিক আছে, এখন এই দুটো নোট লিখছেন। আমি আরো একটা নোট একটু আপনাকে একটু দেখাতে চাই। এটা যদি একটা কনফিউজিং টাইপের কোশ্চেন, আমরা আরো কিছু জিনিস একটু দেখাবো। সেই জিনিসটা হলো একটু দেখেন। এখন এখানে দেখেন এই যে বাক্যটা, এটা যদি একটু সলভ করতে চান, এখানে আমরা আরেকটা প্রশ্ন একটু সলভ করতে চাই। আরেকটা নোট লেখেন সবাই, লিখবেন কনজাংশনের আগে এবং পরে সব সময় একই ধরনের পার্টিসিপেটিভ স্পিচ বসে। একটু লেখেন সবাই, একটা নোট লেখেন। কনজাংশনের আগে এবং পরে সর্বদা একই ধরনের পার্টিসিপেটিভ স্পিচ বসে।
আমাদের মিত্রা বড়ুয়া লিখছে, শ্রদ্ধা ভালোবাসা অবিরত প্রিয় স্যার, বিদ্যাবাড়িতে ইংরেজির প্রিয় স্যার আমার, আগে পাইলে বিস্ফোরণ ঘটাইতাম স্যার। ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো একটু দেখুন এখানে যে নোটটা লিখবেন, কনজাংশনের আগে এবং পরে সবসময় কি হয়, সর্বদা একই ধরনের পার্টিসিপিয়েন্ট স্পিচ বসে। কনজাংশন গুলো কি, এই যে এন্ড, অর, বাট, আরো এটসেট্রা এটসেট্রা আছে। এখন এই যে কনজাংশন গুলো আছে তাদের আগে পরে একই ধরনের পার্টিসিপিয়েন্ট স্পিচ বলতে কি, ধরেন এখানে যদি হয় নাউন, এখানেও একটা নাউন লাগবে। এখানে যদি হয় কি দা প্লাস নাউন, এখানেও কিন্তু আপনার দা প্লাস নাউন লাগবে। এখানে যদি হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে। এখানে যদি হয় এই আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, এখানেও কিন্তু আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন লাগবে। তাহলে আপনাদের 2 নাম্বার নিয়মটা কি বলছি, আপনাদের 2 নাম্বার যে অ্যাপ্লিকেশনটা বলছি সেটা হলো কনজাংশনের আগে এবং পরে সর্বদা কি হয়, একই ধরনের পার্টিসিপিয়েন্ট স্পিচ বসে, যাকে আমরা ইংরেজি ভাষা কি বলি, প্যারালাল স্ট্রাকচার বা প্যারালিজম। প্যারালাল স্ট্রাকচার বা প্যারালিজম, এটা আমরা অ্যাডমিশন টেস্টে পড়াই, ঠিক আছে? ওকে, সো দেখুন আসেন তাহলে এখানে এই লেটের পর কিন্তু কি লাগবে, অবজেক্টিভ প্রনাউন। এখন এটা অবজেক্টিভ প্রনাউন আছে, এটা অবজেক্টিভ প্রনাউন আছে, এখানে দুটো ওয়ার্ড কি আছে, অবজেক্টিভ প্রনাউন আছে। এখন এই যে মাঝখানে একটা এন্ড আছে না, এন্ড কিন্তু একটা কনজাংশন নাকি, আমরা জানি কনজাংশনের আগে এবং পরে, কনজাংশনের আগে এবং পরে একই ধরনের পার্টিসিপিয়েন্ট স্পিচ বসে। কনজাংশনের আগে এবং পরে কি হয়, একই ধরনের পার্টিসিপিয়েন্ট স্পিচ বসে। আচ্ছা বলেন, এই মিটা যদি অবজেক্টিভ প্রনাউন হয়, এটা তো অবজেক্টিভ প্রনাউন লাগবে নাকি? এখানে কি অবজেক্টিভ প্রনাউনটা আছে? নাই, সেটা কেটে দেন। এটা অবজেক্টিভ প্রনাউন আছে, এটা অবজেক্টিভ প্রনাউন আছে। তাহলে বন্ধুরা আপনারা সবাই এই যে জায়গাটা আছে, এই প্রশ্নটা শতভাগ আলহামদুলিল্লাহ কেন, এখানে টোটাল 3টে অ্যাপ্লিকেশন দেখাই দিছি। আপনারা প্রত্যেকে এই প্রশ্নটা শতভাগ আলহামদুলিল্লাহ কিনা, এখানে আমি টোটাল 3টে অ্যাপ্লিকেশন আলোচনা করেছি, 3টে অ্যাপ্লিকেশন আলোচনা করেছি। মিলন মাহমুদ মিলন লিখছে, ইংরেজির সেরা টিচার মিলন মাহমুদ মিলন লিখেছেন। হ্যাঁ, রাকিবুল ইসলাম লিখেছেন, ভেরি ইন্টারেস্টিং ক্লাস স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করবেন, সবাই ক্লাসটা হ্যাঁ শেয়ার এবং মেনশন করবেন। হ্যাঁ, সো আপনারা প্রত্যেকে এই বাক্যটা ক্লিয়ার কিনা একটু জানেন, একটু ফাস্ট করতে হবে। হ্যাঁ, ওকে, নেক্সট প্রশ্নে আসেন। বলছে বিউটিফুল এই শব্দটা, এটা মানে দা নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বলছে বিউটিফুল একটা শব্দ যেটা অ্যাডজেক্টিভ, এই বিউটিফুল শব্দটির নাউন ফর্ম কি, এটা আপনাদের কাছে জানতে চাইছি। আমি আবার বলছি, আমি আজকে এখানে যে প্রশ্নগুলো রাখছি, এটা এই প্রশ্নগুলো শুধুমাত্র 24 এবং 25 তারিখ যে 11 থেকে 20তম গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো হয়েছে, ওই প্রশ্নগুলো এখানে অ্যাড করছি। এখানে আমি আমার মতো করে কোনো কোশ্চেন রাখিনি, যে কটা আমি ওদেরকে পাঠাইছি ওরা জাস্ট এগুলো নিয়ে আমাকে ক্লাসে রেডি করে দিচ্ছে, আর কিছু না, ঠিক আছে? কারণ আমি অফিসে ছিলাম, অফিসে ওরা তার দেখে টাইম নাই, প্রশ্ন দিছি, জাস্ট প্রশ্ন ওরা তুলে নিছে, আমি এখন ক্লাসে পড়াচ্ছি, আর কিছু না, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, প্রশ্নগুলো সহজ লাগছে, স্যাররা পড়াইলে বুঝাই দিলে সবকিছু সহজ লাগে, ঠিক আছে? কিন্তু পরীক্ষা হলে সহজগুলি তাড়াহুড়ো করতে গিয়ে আমরা ভুল করি, নার্ভ ধরে রাখা যায় না, ঠিক আছে? জ্যোতি আপু লিখেছেন, আপনি ইংরেজির জন্য আমার প্রিয় স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এখানে বলছে ভাইয়া এই বিউটিফুল, কিন্তু দেখুন যেহেতু এখানে শেষে ফুল আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। এখন এখানে বলছে এই শব্দটার, এই অ্যাডজেক্টিভ শব্দটার নাউন ফর্মটা কি। আমরা জানি একটা ওয়ার্ড কখন নাউন হতে পারে, দেখুন আসেন তাহলে একটা ওয়ার্ড কখন নাউন হতে পারে একটু দেখাই দেই। একটা শব্দ কখন নাউন হতে পারে, দেখুন নাউন, একটা শব্দ আসলে কখন নাউন হতে পারে একটু দেখুন, একবারে পড়া দিচ্ছি। কোন একটা ওয়ার্ডের শেষে যদি TION, SION, PH, GTH, ANCE, ENCE, PURE, SURE, meant, ness, sheep, ISM, food, AGE, ER, OR, PY, CY, ITY, late, dome, IEF, ICE, IST, মনি। এখানে বলছে
কোন একটা শব্দের শেষে, এখানে জাস্ট এতটুকু লিখবেন যে কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে জাস্ট কি লিখবেন, জাস্ট কোন একটা শব্দের শেষে যদি এই তথ্যগুলো থাকে, কোন একটা শব্দের শেষে যদি এই তথ্যগুলো থাকে, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলে থাকি নাউন। কোন একটা শব্দের শেষে এই তথ্যগুলো থাকলে তখন তাকে আমরা কিন্তু কি বলি? নাউন বলি। সো পুরো, আমি কিন্তু আগেই বলছি যে আমরা যেটা পড়াবো ওই প্রশ্নের কিন্তু পুরো ক্লাসের পুরো ব্যাকড্রপটা দেখাই দিব, যেন ওই প্রশ্ন রিলেটেড কোনো প্রশ্ন আসলে আপনি যেন ভুল না করেন, ঠিক আছে? জাস্ট আগে এতটুকু লিখেন, জাস্ট আগে এতটুকু লিখেন, ঠিক আছে? হ্যাঁ, আমার, হ্যাঁ স্যার আপনার রেকর্ড ক্লাসগুলো কই পান? আমার সবগুলো রেকর্ড ক্লাস আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল অথবা আমাদের যে এই যে বিদ্যাবাড়ির যে ফেসবুক পেজ এখানে আছে, বা যারা আমাদের পেইড ব্যাচে বা কোর্সে ভর্তি হন তারা সেখানে অবশ্যই পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। চম্পা আপু লিখেছে, স্যার আপনার ক্লাস করলে ইংরেজি অনেক সহজ লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ চম্পারানী মল্লিক। হ্যাঁ, নাবিলা লিখেছে, স্যার বাসায় আসলে সব পারি, পরীক্ষা হলে ভুলে যাই। এই যে পরীক্ষা হলে নার্ভ ধরে রাখাটাই তো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, থ্যাংক ইউ। জি আমি আছি আলহামদুলিল্লাহ বাবুল ভাই। ওকে, দেখুন এখানে যেটা বলছি, কোন একটা শব্দের শেষে যদি কি থাকে, শিপ থাকে, নেস থাকে, টিআইওএন থাকে, আইএসটি থাকে, এসআইওএন থাকে, মনি থাকে, টিএস থাকে, আইইএফ থাকে, জিটিএস থাকে, আইসিই থাকে, এএনসি থাকে, ইএনসি থাকে, টিওয়ারি থাকে, এসইওয়ারি থাকে, মেন থাকে, লেট থাকে, ডোম থাকে, আইটিওয়াই থাকে, সিওয়াই থাকে, টিওয়াই থাকে, ওআর থাকে, ইআর থাকে, এজিই থাকে, হুড থাকে, আইএসএম থাকে। মানে এখানে বুঝাতে চেয়েছি, কোন একটা ওয়ার্ডের শেষে যদি এই তথ্যগুলো থাকে, ইট মাইট বি অলওয়েজ আ নাউন, ঠিক আছে? মনে থাকবে? সো যদি আমি আপনাদেরকে এখানে এতটুকু বুঝাতে পারি, এইবারে প্রশ্নটা সলভ করেন, আর কিছু লাগবে না, ঠিক আছে? সো রীতা রয় লিখেছে, ইংরেজির জাহাজ আপনি। আমি আসলে অত বড় কিছু না, খুবই ছোটখাটো মানুষ, ঠিক আছে? তবে ইংরেজির শেখার অনেক বাকি আছে এখন। ওকে, সো দেখুন, যেহেতু এখানে ফুল আছে, এটা অ্যাডজেক্টিভ, এটা আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে পেইড বেসে পড়াবো। যেহেতু এখানে আইটিওয়াই আছে, এটা হয়ে যাবে ভার্ব, এটা আমরা আপনাদের শিডিউল ক্লাসে পড়াবো, ঠিক আছে? দেখুন নেস থাকলেও সেটা নাউন হয়, আইটিওয়াই থাকলেও সেটা নাউন হয়, দুটি নাউন হতে পারে এখানকার। হ্যাঁ, আপনাদের মিসজাউল আপনার সবার কমেন্টে পড়ি, এই দুটি ওয়ার্ড নাউন হতে পারে, কিন্তু ভাই এখন এই দুইটা তো এখন নেওয়া যাবে না। আপনার এখানে সাফিক্সে দুটি জিনিসের ছিল, আপনার এখানে সাফিক্সে দুটি জিনিসের ছিল, কিন্তু দুইটা তো নেওয়া যাবে না। এখন একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন, বলেন তো বিউটিনেস এমন কোন ওয়ার্ড কখনো আপনি দেখছেন বা কখনো শুনছেন? একটু বলেন তো সবাই, বিউটিনেস এমন কোন ধরনের শব্দ আপনারা কি দেখছেন কখনো? তো যেটা দেখেন না সেটা ইম্পসিবল, এটা কেটে দেন। কথা কি বুঝতে পারছেন? আমাদের নাহিদ লিখেছেন, না সেলিম হাসান লিখেছেন, আমার সেরা ইংরেজি শিক্ষক। হ্যাঁ, থ্যাংক ইউ সেলিম ভাই। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে বিউটি, হলো আমাদের এখানকার অ্যান্সারটা, যেহেতু টিওয়াই আছে। বলছে হি ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে বলতেছে উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি চাইবো যে আপনারা সবাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবেন, ঠিক আছে? যদি আমাদের টাইম একবার শেষের দিকে, কিন্তু আজকে পার্টিসিপেন্ট খুবই কম মনে হলো আমার। সো হি ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটা কি এখানে শূন্যস্থান আমরা কি পিক করতে পারি? দেখুন তো কি হতে পারে, আমরা এখানে শূন্যস্থানে কি পিক করতে পারি? আমি কিন্তু পুরো নিয়মটাই এখানে দেখাবো, এখানে পুরো নিয়মটাই দেখাবো। আসেন তাহলে একটু দেখে আসি, যেহেতু আপনারা মানে আপনার সাথে অনেকদিন দেখা, কারণ আমি এখন পেশাগত জীবনের কারণে হয়তো অত বেশি লাইভে আসা হয় না, সেটা একটু দেখুন। দেখুন এখানে যেটা বলছি, কোন একটা ওয়ার্ডের শেষে যদি কি থাকে, বললাম আমব্রেলা, আমব্রেলা, বললাম আপার, ঠিক আছে? বললাম আপন, একটা ওয়ার্ড লিখলাম জাস্ট, বললাম ইউনিক, ইউনিয়ন, ইউনিভার্সাল। আমি ক্লাসে ঠিক যেভাবে পড়াই এখানে এটাই একটু দেখাচ্ছি। দেখেন একটা ওয়ার্ড শেষে ইউ আছে না, এই যে ইউটা, এই ইউর উচ্চারণটা যখন আয়ের মতো যখন হয়, তখন আমরা সেখানে কি বসাবো? এন। কিন্তু এই ইউর উচ্চারণটা যখন ইউর নিজের মতো যখন হবে, তখন এটা কি হয়ে যাবে? এ হবে। পুরো নিয়মটা এখানে লট অফ ভাই বোনরা আছে যারা আমার পেইড ব্যাচের শিক্ষার্থী, ঠিক আছে?
সো এই যে আর্টিকেলটা আমরা যে পড়াই ক্লাসে, দেখেন কেমনে পড়াই। দেখুন এখানে যেটা বলছি, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ইউ থাকে, ওই ইউ এর উচ্চারণটা যদি আয়ের মতো যদি হয়, কোন একটা ওয়ার্ডের শেষে যদি ইউ থাকে, ওই ইউ এর উচ্চারণটা যদি আয়ের মতো যদি হয়, তখন কি হয়? এন বসবে। কোন একটা ওয়ার্ডের শেষে যদি ইউ থাকে, ওই ইউ এর উচ্চারণটা যদি ইউ এর নিজের মতো হয়, তাহলে এ বসে। দেখুন এখানে আমব্রেলা মানে কি? আনা। আপার মানে কি? আনা। আপন মানে কি? আনা। সো এই ওয়ার্ডের শুরুতে যেহেতু এখানে আজ হিতে আছে, এন লাগবে। আজ হিতে আছে, কি লাগবে? এন লাগবে। কিন্তু দেখুন এখানে কি বলছি? ইউনিক। দেখুন এখানে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো আছে না? ইউনিয়ন ইউ এর মতো আছে না? ইউনিভার্সাল ইউ এর মতো আছে না? সো ইউ এর উচ্চারণটা যেহেতু এখানে ইউ এর মতো আছে, সো কি লাগবে? লাগবে। সুপ্রিয় বন্ধুরা, আমি এখানে যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটা হলো, কোন একটা শব্দের শুরুতে যদি ইউ থাকে, ওই ইউ এর উচ্চারণটা যদি ইউ এর নিজের মতো থাকে, তাহলে এ বসাবেন। যদি আয়ের মতো হয়, তাহলে এন বসাবেন। ঠিক আছে? সেখানে এই ব্যাকড্রপটাকে আপনারা খাতা কলমে পড়ছেন, আর আমি গ্রাফের মাধ্যমে দেখাই দিছি। ঠিক আছে? সো যদি আপনারা এখানে এতটুকু বুঝে থাকেন, তাহলে বাক্যটা সলভ করবেন। হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, দিলীপ দাস দীপু লিখেছে, পুরো বই না পড়ে এভাবে নিয়ম শিখলে যথেষ্ট। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, কৃতজ্ঞতা। তো এটা কি হবে? দেখেন এখানে এই ইউনিভার্সিটি, ইউর উচ্চারণটা এখানে ইউ এর মতো আচরণ করছে না? এখানে ইউ যদি ইউ এর মতো আছে, সো এ লাগবে। সো এ হলো অ্যান্সার। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আপনারা সবাই এই নিয়মটা শতভাগ আলহামদুলিল্লাহ কিনা? এই যে নিয়মটা এখানে আছে, এই জায়গাটা আপনারা প্রত্যেকে শতভাগ আলহামদুলিল্লাহ কিনা? নেক্সট কি আছে? সো আপনাদেরকে আবারও বলতে চাই যে এখনো যারা সিদ্ধান্ত নেননি, এখন যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার যারা আছেন, বা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, বা কোন দিকে হচ্ছে না, তাদেরকে আমি বলতে পারি, বিদ্যাবাড়িতে কোর্স করলে আপনার চাকরি হবে নিশ্চিন্তে। ঠিক আছে? এতটুকু বলতে পারি, কারণ আপনারা জানেন যে আমরা আপনাদেরকে শুধুমাত্র ওই প্রয়োজনীয় জিনিসগুলো দেখাই, যে জিনিসগুলো আপনার চাকরি পরীক্ষার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা সেম টপিকের উপর ক্লাস নেই, পরীক্ষা নেই, অ্যাসাইনমেন্ট টেস্ট নেই, এবং আপনাদেরকে আমাদের অ্যালামনাই গ্রুপের রাখার পাশাপাশি মানে 24 ঘন্টা ওয়ান স্টপ সার্ভিসে আমরা আপনাদেরকে সকল ধরনের আপনার সেবা দিয়ে থাকি। ঠিক আছে? তো যারা ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, এবং আজকে আমাদের আলোচনা এতটুকুই। যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে আমাকে জানাতে পারেন। আমি শুধু শেষ একটা কথা বলতে চাই, যারা এখনো মানে যাদের একটা চাকরি দরকার, যাদের একটা আইডেন্টিটি দরকার লাইফে, তারা অবশ্যই 2000 টাকার জন্য বা 2100 টাকার জন্য আপনারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে অনীহা করবেন না, কারণ একটা সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে। একটাই মাত্র সিদ্ধান্ত, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, আপনি যদি এই একটি মাত্র সিদ্ধান্ত আপনার চাকরিটা যদি হয়, আপনি, আপনার ফ্যামিলি, আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু প্রায় 40 থেকে 50 বছর ভালো থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো কাজেই একটা সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কি আপনার কোর্সে ভর্তি হন। হ্যাঁ, কিভাবে কোর্সে ভর্তি হবেন? হ্যাঁ, কিভাবে কোর্সে ভর্তি হবেন? আমাদের বিদ্যাবাড়িতে এখানে লিঙ্ক দেওয়া হবে। ঠিক আছে? সেই লিঙ্কে আপনারা প্রবেশ করলে ওনারা দেখাই দিবে সবকিছু। ঠিক আছে? সো এবং ক্লাসে আমরা আসলে সবকিছু আমরা দেখাবো। একজন লিখেছে, আপনাদের ফ্রি ক্লাস আমার জন্য বেশি, হ্যাঁ আমার জন্য বেশি ইফেক্টিভ, তবে ফ্রি ক্লাস করে ভালো কিছু করবে ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। আমাদের আব্দুর রহমান লিখেছেন, অসাধারণ ক্লাস। তারপরে মিজবাউল ইসলাম, ক্লাস ভালো লাগলো। ওকে, সো তাহলে বন্ধুরা, আজকে আলোচনা তাহলে এতটুকুই। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসে, নাকি? দেখা হচ্ছে তো একটু জানান তো সবাই। ক্লাসে দেখা হচ্ছে তো ইনশাল্লাহ, একটু জানান সবাই কমেন্টে। ঠিক আছে? তাহলে ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আজকে তাহলে এতটুকুই। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।